ডিভাইস। আজকে আমাদের আলোচনার বিষয় সংখ্যা পদ্ধতি। তোমরা যারা জয়েন্ট হয়েছো আমাদের লাইভটা অতি দ্রুত শেয়ার করে দিন। আসেন আমরা আমাদের পড়া শুরু করি। প্রথমে আসি সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি হলো কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আবার বলছি, কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে আমাদের অঙ্ক কাকে বলে। অঙ্ক হলো সংখ্যা প্রকাশের ক্ষুদ্রতম এককে অঙ্ক বলে। অর্থাৎ আমরা একটা সংখ্যা লিখব, সাপোজ আমরা লিখলাম 47, অর্থাৎ 0 থেকে আগে আসে আমরা অঙ্ক কোনগুলো 0 থেকে 9 পর্যন্ত আমাদের প্রত্যেকটিকে এক একটি অঙ্ক বলা হয়। যখন এই একাধিক অঙ্ক মিলে হচ্ছিল আমাদের একটা সংখ্যা, আর এই সংখ্যা তৈরি করতে আমাদের কি প্রয়োজন হয়েছে 4 আর 7, অর্থাৎ 4 আর 7 এই জায়গায় আছে আমাদের দুইটা অঙ্ক, আর দুইটা অঙ্ক মিলে আমাদের হয়েছিল একটা সংখ্যা। অর্থাৎ আমাদের একটা সংখ্যা তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছিল একাধিক অঙ্ক। অর্থাৎ আমরা বলতে পারি কোনো সংখ্যা প্রকাশ করা ক্ষুদ্রতম এককে অঙ্ক বলে। এরপর আসি আমরা সংখ্যা কাকে বলে। একাধিক অঙ্কের সমষ্টিকে সংখ্যা বলে। ইতিমধ্যে আমরা জেনেছি যে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটিকে এক একটি অঙ্ক বলে। এখন আমাদের সংখ্যা হল একাধিক অঙ্কের সমষ্টি, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত একের অধিক অঙ্ক যখন একসাথে লিখবো সেটাই আমাদের সংখ্যায় রূপান্তরিত হবে। যেমন আমরা যদি লিখি যে 5 to 52, এখানে আমাদের কি আছে, দুইটা অঙ্ক আছে, একটা হলো 5 আর একটা হলো 2। আর যখনই একাধিক অঙ্ক একসাথে মিলিত হয়েছে তখন সেটাকে আমরা কি বলতেছি, সংখ্যা বলতেছি। অর্থাৎ আমরা সংক্ষেপে কি বলতে পারি, একাধিক অঙ্কের সমষ্টিকে সংখ্যা বলে। এরপরে আসে আমরা বেস কাকে বলে। কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সংখ্যাকে বেস বলে। সাপোজ আমরা ধরতে পারি যে আমরা লিখলাম যে 0 1 2 3, এই জায়গায় আমাদের মোট অঙ্ক আছে কয়টা, 4টা। আমরা লিখতে পারি যে মনে করি যে আমাদের এই সংখ্যা পদ্ধতিতে মোট 4টা অঙ্ক ব্যবহার করা হয়, 0 1 2 3। তো আমাদের বেজের যে সংজ্ঞাটা আমাদের কি বলা হয়েছে, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সংখ্যাকে বেস বা ভিত্তি বলে। সাপোজ এই সংখ্যা, এটা একটা সংখ্যা পদ্ধতির ব্যবহৃত অঙ্ক সমূহ। এই জায়গায় আমাদের মোট কতটি অঙ্ক ব্যবহৃত হয়েছে, মোট আমাদের 0 1 2 3, মোট আমাদের 4টা অঙ্ক ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমাদের কি একটা সংখ্যা পদ্ধতির যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তার সংখ্যাকেই বলা হয় বেস বা ভিত্তি। তাহলে আমাদের এই সংখ্যা পদ্ধতিতে আমাদের 4টা অঙ্ক ব্যবহার করা হয়েছে, 0 1 2 3। তাহলে আমরা বলতে পারি এই সংখ্যা পদ্ধতির বেস 4। তো আমরা আরেকটা লিখলাম আসলে 0 1 2 3 4 5। তাহলে আমাদের এই সংখ্যা পদ্ধতির বেস কত হবে। তাহলে আমাদের আগে দেখতে হবে যে ওই সংখ্যা পদ্ধতিতে কতগুলো অঙ্ক আছে। তাহলে আমাদের আগে গণনা করতে হবে 1 2 3 4 5 6, মোট কতটি অঙ্ক আছে, 6টি অঙ্ক আছে। তাহলে এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হবে কত, 6। কারণ একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক থাকবে ওই অঙ্কের সংখ্যা হলো ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। এরপরে চলে আসে আমাদের সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। সংখ্যা পদ্ধতি আমাদের প্রধানত দুই প্রকার। একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। আপনারা যারা লাইভে আছেন আমাদের লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। তাহলে আমরা ছিলাম আসলে সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার, দুই প্রকার। এটা এমসিকিউতে অনেক আসে যে সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার। একটা আসলে সংখ্যা পদ্ধতি কত প্রকার, আর একটা আসলে সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার। যদি বলে যে সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার, তখন হবে সংখ্যা পদ্ধতি প্রধানত
দুই প্রকার। আর যদি বলে সংখ্যা পদ্ধতি কত প্রকার, তখন হবে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। আসলে আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। তাহলে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। এক নম্বরে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই নম্বর হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত, আপনারা যারা লাইভে আছেন একটু মনোযোগ দিয়ে শুনে তাহলে পারবেন। কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক সমূহ তার স্থানীয় মান ও অবস্থানের উপর নির্ভর করে না। যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক সমূহ তার স্থানীয় মান ও অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আমি আবার রিপিট করতেছি, যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক সমূহ তার স্থানীয় মান ও অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এরপর আসি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক সমূহ তার স্থানীয় মান, বেস বা ভিত্তি ইত্যাদির উপর নির্ভর করে। স্থানীয় মান, তাহলে আবার বলি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক সমূহ তার স্থানীয় মান, বেস বা ভিত্তি ইত্যাদির উপর নির্ভর করে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখন আসি আমাদের এখন আমাদের যে সংখ্যা পদ্ধতি, আমাদের চ্যাপ্টারের প্রথম অংশের নাম সংখ্যা পদ্ধতি, মূলত এই পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। 4 প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি, 4 প্রকার। 1 নম্বরে ডেসিমেল বা দশমিক, 2 নম্বরে বাইনারি, 3 নম্বরে অক্টাল, 4 নম্বরে হেক্সাডেসিমেল। এখন আসেন ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত মোট কতটি অঙ্ক হয়? দেখো, 0 থেকে 9 পর্যন্ত যদি আমরা গণনা করি, মোট 10টি অঙ্ক হয়। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি আমাদের ব্যবহৃত হয় 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক। তাহলে এটা আমরা সংখ্যা বলতে পারি কি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহৃত হয় এবং যার বেস বা ভিত্তি 10, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এর আগে আমরা বলছিলাম যে বেস কাকে বলে, যে একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক বা ডিজিট ব্যবহৃত হবে ওই সংখ্যাগুলোকে মূলত আমাদের বেস বা ভিত্তি বলা হয়। যেমন আমাদের দশমিকে আমাদের কয়টা অঙ্ক ব্যবহার করা আছে? 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি। তাহলে আমাদের এটার বেস হবে কত? 10। তাহলে আমরা সংখ্যাটা কিভাবে বলতে পারি? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহৃত হয় এবং যার বেস বা ভিত্তি কত হবে? 10, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। আরেকবার বলি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহৃত হয় এবং যার বেস বা ভিত্তি 10, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এরপরে চলে আসেন আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে বাইনারিতে আমাদের 2টি অঙ্ক ব্যবহৃত হয়, 0 আর 1, এই 2টি অঙ্ক ব্যবহৃত হয়। তাহলে আমরা এটার সংখ্যা কিভাবে বলতে পারি? যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 মোট 2টি অঙ্ক ব্যবহৃত হয় এবং যার বেস বা ভিত্তি হবে কত? 2, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আরেকবার বলি, যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 মোট 2টি অঙ্ক ব্যবহৃত হয় এবং যার বেস বা ভিত্তি 2, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এরপরে আসেন আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক ব্যবহৃত হয়। তাহলে যদি আমরা এটা সংখ্যা বলতে চাই, তাহলে আমরা কিভাবে বলতে পারি? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট, তাহলে 0 থেকে 7 পর্যন্ত আমাদের অঙ্ক হচ্ছে কতটি? 8টি।
তাহলে এটার বেস হবে কত 8, কারণ একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় ওই অঙ্কগুলোর সংখ্যাই আসলে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। তাহলে আমাদের অক্টালে আমাদের অঙ্ক ব্যবহৃত হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, মোট কয়টি 8টি। তাহলে এটার বেস হবে কত 8। তাহলে আমরা সংখ্যা বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহৃত হয় এবং যার বেস বা ভিত্তি 8, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এরপরে চলে আসি আমরা হেক্সাডেসিমেল। আমরা ইতিমধ্যে ডেসিমেল সংখ্যা পদ্ধতিটা পড়ছি, এখন আসেন আমাদের হেক্সা মানে কি। যারা ব্রাজিলের সাপোর্টার এরা ভালো জানে যে হেক্সা মানে কি। হেক্সা মানে আসলে 6, হেক্সা মানে 6, যেটা এখনো ব্রাজিল পূরণ করতে পারে নাই। এখন আসেন আমরা ডেসিমেল মানে জানি যে ডেসিমেল মানে 10, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয়। এখন আসেন হেক্সা মানে আসলে 6। এখন এই 6 আমরা কই থেকে পাবো? কারণ কি আমরা যখন আমরা জানি যে অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি হচ্ছে অঙ্ক, আর যখন 9 এর উপরে চলে যাবে 10, 11, 12 থেকে শুরু করে সবগুলো হয়ে যাবে সংখ্যা। তাহলে আমাদের এই জায়গায় আমরা যদি আচ্ছা আমরা আগে দেখি আমাদের হেক্সাডেসিমেলে মোট 16টি অঙ্ক ব্যবহৃত হয়, 16টি অঙ্ক ব্যবহৃত হয়। আর আমরা জানি যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক আছে মোট হলো 10টি। এখন বাকি 6টি কই থেকে আসবে? বাকি 6টা আমাদের মিশন হেক্সা থেকে আসবে। আমরা a সমান হলো 10, b সমান 11, c সমান 12, d সমান 13, e সমান 14, f সমান 15। অর্থাৎ আমরা এইভাবে বলবো যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত ও a থেকে f পর্যন্ত মোট 16টি অঙ্ক ব্যবহৃত হয় এবং যার বেস বা ভিত্তি 16, তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এখন আসেন আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যখন আমরা 10 আসবে, 10 এর জায়গায় আমাদের লিখতে হবে a, 11 আসলে লিখতে হবে b, 12 আসলে লিখতে হবে c, আর 13 আসলে লিখতে হবে d, 14 আসলে লিখতে হবে e এবং 15 আসলে লিখতে হবে f। কারণ কি? কারণ আমাদের হেক্সাডেসিমেলে মোট অঙ্ক ব্যবহৃত হয় 16টা, কখনো সংখ্যা বলে নাই, আমাদের বলছে অঙ্ক। যদি আমরা 10 লিখি তাহলে 10 হয়ে যাবে আমাদের একটা সংখ্যা, 10 কখনো অঙ্ক হবে না। এই জন্য 10 এর বিপরীতে আমাদের লিখতে হবে a এবং 11ও সেম ভাবে আমাদের একটা সংখ্যা হয়ে যাচ্ছে। আমাদের লাগবে কি মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য আমাদের 11 এর পরিবর্তে আমাদের কি লেখা লাগবে? b লেখা লাগবে। সেম আমাদের 12 এর জায়গায় c, 13 এর জায়গায় d, 14 এর জায়গায় e এবং 15 এর জায়গায় f লিখি। যেমন আমি যদি লিখি যে একটা সংখ্যা 9, 8, এখন এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে এটা নির্ভর করবে বেসের উপর। যদি আমরা এই জায়গায় বেসটা সবসময় আমাদের কিসে থাকবে? নিচে থাকবে। যেমন আমাদের এখন এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে এটা আমরা চেনার জন্য আমাদের নিচে বেসের দিকে তাকাইতে হবে। এখন আমরা জানি যে ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হলো 10। এখন 98 যে সংখ্যাটা আছে, সংখ্যাটার নিচে আমাদের বেস দেওয়া আছে কত? 10। তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে? আমাদের বুঝে নিলাম যে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হলো 10, সেহেতু আমাদের এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে? ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে। এখন আমি যদি লিখি যে 0, 1, 1, 1, 0, 1, 1, এখন এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে? আমরা জানি যে ডেসিমেলও 0, 1 ব্যবহার করা হয়, বাইনারিতেও 0, 1 ব্যবহৃত হয়, অক্টালেও, হেক্সাডেসিমেলে এই চারটা সংখ্যা পদ্ধতিতে 0, 1 ব্যবহৃত হয়। এখন এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে সেটা নির্ভর করবে আমাদের বেসের উপরে। এই যে যদি আমরা বেস যদি আমাদের 2 থাকে তাহলে এটা চলে যাবে আমাদের কোন সংখ্যা পদ্ধতিতে? বাইনারি সংখ্যা পদ্ধতিতে, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হলো 2। এখন আমাদের বেস যদি 2 না থেকে যদি 10 থাকে তাহলে এটা চলে যাবে আমাদের কোন সংখ্যা পদ্ধতিতে? দশমিক সংখ্যা পদ্ধতিতে, কারণ দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10। এটা যদি 10 না থেকে যদি আমাদের 8 থাকে তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতিতে চলে যাবে? অক্টালে চলে যাবে, কারণ অক্টালের বেস 8। এটা 8 না থেকে যদি আমাদের 16 থাকে তাহলে এটা চলে যাবে আমাদের কোন সংখ্যা পদ্ধতিতে? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। একটা সংখ্যা কোন সংখ্যা পদ্ধতিতে আছে সেটা আমাদের
নির্ভর করবে তার বেস বা ভিত্তির উপরে। ওকে, তাহলে আমরা যদি লিখলাম 7 8, এটা কি আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে, আমাদের বেস আছে 8, আর আমরা জানি 8 কোন সংখ্যা পদ্ধতির বেস, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস। আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট সংখ্যা ব্যবহৃত হয় 0 থেকে 7 পর্যন্ত। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। এখন এই সংখ্যাটা আছে 7 8 এবং যার বেস দেওয়া আছে 8, আর আমরা বেস দেখে বুঝতেছি যে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে, অক্টাল। আদৌ কি এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে? না, কারণ আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, আর এই জায়গা সর্বোচ্চ সংখ্যা কত দেওয়া আছে, 8 দেওয়া আছে। তাহলে আমরা এটা বলতে পারবো না অক্টালে আছে, কারণ অক্টালের সর্বোচ্চ সংখ্যা 7। যদি 0 থেকে 7 এর ভিতর থাকে তাহলে আমরা ওটা অক্টালে বলতে পারবো। ওকে, এখন যদি আমরা বলি যে এখন 9f এটা আমাদের কোন সংখ্যা পদ্ধতিতে আছে? আমরা জানি যে a b c d e এই যে 6টা অঙ্ক, 6টা অঙ্ক আমাদের যে অ্যালফাবেট, 6টা অ্যালফাবেট আছে, 6টা অ্যালফাবেট একমাত্র হেক্সাডেসিমাল সংখ্যায় ব্যবহৃত হয়। আর আমরা এটা যদি আমরা কোনো অ্যালফাবেট দেখি a থেকে f পর্যন্ত, তাহলে আমরা চোখ বুঝে বলে দিতে পারবো ওটা আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে। ঠিক পেলাম, কারণ আমাদের জানি দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10, অর্থাৎ এটার বেস আছে কত, 10, অর্থাৎ এটা আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে। এটাকে প্রথমে রূপান্তর করতে হবে বাইনারিতে, কারণ বাইনারির বেস 2, পরে রূপান্তর করতে হবে অক্টালে। কিভাবে বুঝবো? আমাদের অক্টালের বেস 8 এবং শেষেরটা আমাদের কিসে নিতে হবে, হেক্সাডেসিমালে, আর হেক্সাডেসিমালের বেস 16। এখন আসো আমরা দশমিক থেকে অন্য অন্য সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করব। খুব সহজে দশমিক থেকে অন্য অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের ক্ষেত্রে আমরা দশমিক সংখ্যাটাকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে ভাগ করব। ভাগ করব কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগশেষ 0 না আসে। অর্থাৎ আমরা যদি 57 কে বাইনারি সংখ্যা পদ্ধতিতে নিতে চাই তখন আমাদের ভাগ দিতে হবে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস দিয়ে। অর্থাৎ দশমিক সংখ্যাটাকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব বা পরিবর্তন করে নিব ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ দিব। কতক্ষণ পর্যন্ত আমরা ভাগ দিব? যতক্ষণ পর্যন্ত 0 না আসে। আমাদের আছে কত? 57। তাহলে আমরা প্রথমে লিখে নিব 57, এটা আছে দশমিকে, এটাকে আমরা কিসে পরিবর্তন করব? বাইনারিতে। তাহলে বাইনারির বেস কত? 2। তাহলে চলে আসেন, আমরা লিখলাম 57। এখন আমরা বলছিলাম কি দশমিক থেকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে ভাগ দেব। ভাগ করব কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগশেষ 0 না আসে। তাহলে আমরা ভাগ দেই, যেহেতু আমরা বাইনারিতে নিব, বাইনারির বেস 2। এখন 2 57 এর ভিতর কতবার যাচ্ছে? 28 দুগুণে কত? 56, 28 বার যাচ্ছে। 28 দুগুণে 56, তাহলে আমাদের আছে কত? 57। তাহলে 28 দুগুণে হয়েছে কত? 56। তাহলে এই 57 থেকে 56 গেলে আমাদের থাকতেছে কত? 1। আবার বলছি, আমরা 2 আমাদের 57 এর ভিতর কতবার যায়? 2 আমাদের 57 এর ভিতর যাচ্ছে 28 বার, কারণ 28 দুগুণে 56, তাহলে 56 আমাদের আছে কত? 56, এবং 28 দুগুণে কত হয়েছে? আছে 57, 28 দুগুণে হয়েছে 56, তাহলে 57 থেকে 56 গেলে থাকে কত? 1। এরপর আমরা ভাগ করব কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত 0 না আসে। আবার 2 দিয়ে ভাগ করব। 2 28 এর ভিতর কতবার যায়? 14 বার যাচ্ছে। 14 দুগুণে 28, আর 28 থেকে 28 গেলে 0 থাকে। এর পরবর্তীতে আসেন আমাদের আবার 2 দিয়ে ভাগ করব। 2 14 এর ভিতর কতবার যাচ্ছে? 7 বার। 7 দুগুণে 14, তাহলে 14 থেকে 14 গেলে কত থাকে? 0। আবার 2 দিয়ে ভাগ করলাম। 2 7 এর ভিতর কতবার যাচ্ছে? 3 বার। 3 দুগুণে 6, তাহলে কি 7 থেকে 6 গেলে থাকে কত? 1।
এরপর আবার 2 দিয়ে ভাগ দেই, 2 3 এর ভিতর কয়বার যায়? একবার। 2 অক্ষে 2 একবার যাচ্ছে, 2 অক্ষে কত আসছে? 2, তাহলে 2 অক্ষে 2, 3 থেকে 2 গেলে থাকে কত? 1। আবার ভাগ করব, 2 কি 1 এর ভিতর যায়? যায় না, 0, এবং এই 1টাই আমাদের এই পাশে চলে আসবে। তাহলে আবার বলতেছি যে আমরা যখন ডেসিমেল থেকে বাইনারিতে যাব, ডেসিমেলের সংখ্যাটাকে বাইনারির বেস দিয়ে ভাগ করতে করতে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের 0 না আসে। যেমন আমরা ভাগ করছি যে আমাদের সংখ্যাটা ছিল কত? 57। তাহলে 57 এর ভিতর 2 কয়বার যায়? 28 বার। 28 দুগুণে কত হচ্ছে? 56। আর আমাদের সংখ্যাটা কত? 57। তাহলে 57 থেকে 56 গেলে কত থাকতেছে? 1 থাকতেছে, এবং গেছে কতবার? 28 বার। এই 28 কে আবার আমরা বেস দিয়ে ভাগ দেব, এবং আবার আমরা বেস দিয়ে ভাগ দিব। তাহলে কি 2 28 এর ভিতর কয়বার গেছে? 14 বার। 14 দুগুণ কত হইছে? 28। তাহলে 28 থেকে 28 গেলে কত থাকে? 0 থেকে। এরপর আবার বেস দিয়ে ভাগ দিব, আছে কত? 14। তাহলে 14 এর ভিতর 2 কয়বার যায়? 7 বার যায়। 7 দুগুণে 14, এবং 14 থেকে 14 গেলে কত থাকে? 0 থেকে। এরপরে 2 আবার 7 এর ভিতর কয়বার যায়? 3 বার যায়। 3 দুগুণে কত হয়? 6, এবং 7 থেকে 6 গেলে থাকে কত? 1। আবার 2 3 এর ভিতর কয়বার যায়? একবার। 2 অক্ষে 2, মানে 3 থেকে 2 গেলে থাকে কত? 1, এবং লাস্টে আছে আমাদের কত আছে? 1 আছে। 2 কি 1 এর ভিতর যায়? যায় না, এই জন্য 0, এবং এই 1টাই আমাদের লাস্টে চলে আসবে। এবং আমাদের যে 57 আছে 57, এটার বাইনারি মান হবে কি? আমরা নিচ থেকে উপরের দিকে মানটা নিব, নিচ থেকে উপরের দিকে। তাহলে আমাদের নিচে আছে কত? 1 1 1 00 1। তাহলে আমরা লিখতে পারি আছে কত? 1 1 00 1। এটা